দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চাঁদের পাহাড় যে চ্যাপ্টারটি রয়েছে, মানে চাঁদের পাহাড় যে উপন্যাসটি রয়েছে, তার 7 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। মানে 7 নাম্বার অধ্যায়ের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এগুলো সমস্ত আমার স্টুডেন্টসদের লেখা নোটস, সেগুলি থেকে ছবি তুলে আমি আপলোড দিচ্ছি, আর সেগুলির উপরে আমি ভয়েস দিয়ে সেই ভিডিওটি বানাচ্ছি। আর তাদের হাতের লেখা প্রচুর ভুলভ্রান্তি রয়েছে, সেগুলি একটু ক্ষমা করে দিও। স্টুডেন্টই তো, বাচ্চা তোমাদের মতোই সবাই। আর একটু অস্পষ্ট হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। চলো তাহলে শুরু করি। শঙ্কর, আমাদের এখনো অনেক ভুগতে হবে। কথাটি শঙ্করকে কে বলেছিল? তিনি শঙ্করকে কেন ভুগতে হবে কথাটি বলেছিলেন? পূর্বে বক্তার কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল সেখানে? উত্তর দেখো, কথাটি শঙ্করকে আলভারেজ বলেছিল, যিনি শঙ্করের ভ্রমণ সঙ্গী হয়েছিলেন। রিক্টারভেল পর্বতের আসল রেঞ্জে পৌঁছে প্রচণ্ড কুয়াশা থাকায় বেলা বাড়ার অপেক্ষা তারা করতে থাকে। কুয়াশা কেটে যাওয়ায় ধাপে ধাপে পাহাড়ের গা যেন আকাশে গিয়ে উঠেছে। শুধু খাড়া ঢাল, কোথাও কোনো সমতল জায়গা নেই। তাই সমতল জায়গা খুঁজতে 1 মাসেরও বেশি সময় লেগে যাবে। ফলে শঙ্করকে ভোগার কথা বলেছিলেন তিনি। পূর্বে আলভারেজ আর জিম কার্টার দক্ষিণ দিক থেকে রিক্টারভেল্ট পর্বতের পাদমূলে এসে পৌঁছেছিল, কিন্তু হঠাৎ জিমের মৃত্যুর কারণে সেই পর্বত পার হতে পারেনি। যে নদীর ধারে হলুদ হীরা পাওয়া গিয়েছিল, সেখানে বর্তমানে শঙ্কর ও আলভারেজ এসে পৌঁছেছে। পরের প্রশ্ন দেখো, এদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন। শঙ্কর কাদের কাণ্ড দেখেছিল? কি কাণ্ড দেখে হেসেছিল? শঙ্করের কাছে বনটি পরীর রাজ্য বলে মনে হয়েছিল কেন? বেবুনদের কি কাণ্ড দেখে শঙ্করের মনে হয়েছিল সেই বনে মানুষ বা গরিলা রয়েছে? উত্তর দেখো, শঙ্কর কালোবাস জাতীয় বাঁদরদের দেখে হেসেছিল। বনের মধ্যে ধাড়ি ও মাদি বাঁদরের অঙ্গভঙ্গি দেখে সে হেসেছিল। পরে প্রশ্নের উত্তর, গাছের ডালে লম্বা দাড়ি গোঁফওয়ালা ঠিক যেন মুনি ঋষিদের মতো বসে রয়েছে। প্রত্যেকের মধ্যে গাম্ভীর্যে ভরা। পুরুষ বাঁদরদের দাড়ি গোঁফ নেই, কিন্তু স্ত্রী বাঁদরদের 1 হাতের মতো দাড়ি রয়েছে, গোঁফ রয়েছে। মাদি বাঁদরদের অঙ্গভঙ্গি দেখে শঙ্কর হেসেছিল। পরের উত্তরটি দেখো, ছোট ছোট ঝর্ণা বনের মধ্যে দিয়ে খুব উপর থেকে নিচে নেমে এসেছে। গাছের ডালে ডালে নানা রঙের টিয়া পাখি উড়ে বেড়াচ্ছিল। তাছাড়াও বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল, অর্কিডের ফুল ঝুলে রয়েছে গাছের ডালে ডালে। এসব দেখে শঙ্কর বনকে পরীর রাজ্য বলে মনে করেছিল। পরের অ্যান্সার, শঙ্কর লক্ষ্য করেছিল বনের মধ্যে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজানোর মতো শব্দ হচ্ছিল। এই রকম শব্দ সাধারণত অসভ্য জাতির লোকেরা ঢোল বাজিয়ে করে থাকে। তখন আলভারেজ শঙ্করকে পরিষ্কার করে জানায় যে এটি কোনো ঢোলের শব্দ নয়, বড় বেবুনরা বুক চাপড়ে ওই রকম শব্দ করে। পরের প্রশ্ন দেখো, আলভারেজের মুখ দেখে মনে হলো সে আস্থা হারিয়েছে। ম্যাপের ওপর আস্থা হারানোর আশঙ্কাটি কেন করেছিল? সেই মুহূর্তে একটি অস্পষ্ট আওয়াজ শুনে তাদের কি অবস্থা হয়েছিল? উত্তর দেখো, শঙ্কর মাঝে মাঝে ফিল্ড গ্লাস দিয়ে পর্বতের উপরে দেখার চেষ্টা করলেও কুয়াশার কারণে দেখতে পাওয়া যাচ্ছিল না। এদিকে আলভারেজ ম্যাপের প্রসঙ্গে বলেছিল যে এই ম্যাপটি যখন তৈরি হয়েছিল, তার আবিষ্কর্তা আদৌ রিক্টারভেল্ট পর্বতের ভ্রমণে আসেননি। তাই এই ম্যাপে পাহাড়ের যে ছবি আঁকা রয়েছে তা সম্পূর্ণ নিখুঁত বলে মনে করেন না। পরের অ্যান্সার দেখো, তাঁবুর বাইরে একটা কাশির শব্দ পাওয়া গিয়েছিল।
ঠিক যেন থাইসিসের রোগী খুব কষ্ট করে কাশছিল, কিন্তু এক দুবার কেশেই শব্দটা থেমে যায়। শঙ্কর সাথে সাথে বন্দুক নিয়ে তাঁবুর বাইরে যাওয়ার চেষ্টা করলে আলভারেজ তাকে আটকে দিয়ে বলে, অন্ধকারে কোনো হিংস্র জীব তাঁবুর বাইরে দিয়ে চলে যাচ্ছে, তাই বাইরে যাওয়া ঠিক হবে না। পরের প্রশ্ন দেখো, হঠাৎ তার নজরে পড়ল ভিজে মাটির ওপর একটা পায়ের দাগ, কিন্তু পায়ে 3টা আঙুল মাত্র। এখানে কার পায়ের কথা বলা হয়েছে এবং সেটি কার নজরে পড়েছিল? সেই জন্তুর কথা মনে করে আলভারেজ ভয় পেয়ে যেত কেন? প্রাণীটি কী ধরনের কার্যকলাপ করত? এখানে উপদেবতা বুনিপের কথা বলা হয়েছে, সেটি শঙ্করের নজরে পড়েছিল। অনেকদিন আগে আলভারেজ আফ্রিকার জঙ্গলে হীরার খনির সন্ধানে বেরিয়েছিল। সেখানে তার সাথে জিম কার্টারের দেখা হয়। তারা দুজনে হীরার খনির প্রায় কাছে চলে এসেছিল। এমন সময় একদিন বুনিপ নামে একটি উপদেবতার হাতে জিম কার্টারের অবিশ্বাস্য মৃত্যু হয়। তারপর থেকেই আলভারেজের মনে ভয় ঢুকে যায়। পরের অ্যান্সার, শঙ্কর কাফির সর্দারের বস্তিতে বুনিপের নাম শোনে। সে অর্থাৎ বুনিপ এই পর্বত ও বনে ঠিক যে বিভীষিকার মতো। তার ভয়ে শুধু মানুষ নয়, বন্যজন্তু ও 8,000 ফুট বনের ওপরে কেউ যায় না। আফ্রিকার যে সম্পদ রয়েছে তার দেখাশোনার কাজ বুনিপ করে থাকে। পরের প্রশ্ন দেখো, সেই রাত্রে ঘুম থেকে ও ধর্মড়িয়ে উঠল আলভারেজের ডাকে। আলভারেজ শঙ্করকে কিভাবে ডেকেছিল? ধর্মড়িয়ে উঠে শঙ্কর কি দেখতে পেল? তাঁবু থেকে বেরিয়ে তারা দুজন কি লক্ষ্য করেছিল? উত্তর দেখো, আলভারেজ শঙ্করকে ডেকেছিল, শঙ্কর শঙ্কর ওঠো, বন্দুক বাগাও। পরের অ্যান্সার, ধর্মড়িয়ে উঠে শঙ্কর বুঝতে পারল তাঁবুর চারপাশে কে যেন ঘুরে বেড়াচ্ছে। তার জোরে নিঃশ্বাস শোনা যাচ্ছে। যদিও তাঁবুর বাইরে আগুন জ্বলছিল, তবুও বাইরে অন্ধকার বেশি হওয়ায় জন্য দেখা যাচ্ছিল না। তাছাড়া শঙ্করের মনে হয়েছে জন্তুটি বুঝতে পারে গিয়েছিল যে তাঁবুর সকলে সজাগ রয়েছে, তাই হঠাৎ আক্রমণ করে লাভ হবে না। গাছপালা ভেঙে একটা ভারী জানোয়ার ছুটে পালানোর শব্দ পাওয়া গিয়েছিল। তাঁবুর ঠিক দরজার মুখে যেখানে আগুনের কুণ্ড জ্বালানো ছিল, সেখানে একটা পায়ের দাগ দুজনেরই চোখে পড়ল। মাত্র 3টে আঙ্গুলের দাগ ভিজে মাটির ওপর বোঝা যাচ্ছিল। পরের উত্তর উত্তর নয়, পরের প্রশ্ন, শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে। সে বিপদটাও বড় অদ্ভুত ধরনের। বিপদটির বর্ণনা দাও। অদ্ভুত বিপদ থেকে শঙ্কর কিভাবে উদ্ধার পেল? সে বিপদে পড়ার ফলে শঙ্করের শরীরে কি প্রতিক্রিয়া হয়েছিল? উত্তর দেখো, সেদিন আলভারেজ তাঁবুতে তার রাইফেল পরিষ্কার করেছিল, আর শঙ্কর রাইফেল হাতে শিকারের জন্য বের হয়েছিল। যদিও সাবধান করে দেওয়া হয় যে বনের মধ্যে যে পথ দিয়ে যাবে সেখানে কোনো চিহ্ন রেখে যেতে হবে। নিবিড় বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় শঙ্করের মনে হলো তার কি একটা অস্বস্তি হচ্ছে, অথচ জায়গাটা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার হলো না, কারণ জায়গাটা খুব আরামের। কিসের একটা মিষ্টি মিষ্টি গন্ধ বাতাসে বইছিল। শঙ্করের বেশ ভালো লাগছিল। ক্রমেই তার সর্বশরীর আরামদায়ক অবসাদে অবশ হয়ে পড়ল। সে উঠবার চেষ্টা করল, কিন্তু কিছুতেই উঠতে পারল না। যেন একটা মৃদু মধুর নেশার আনন্দ তার শরীরকে অবশ করে আনল। শঙ্কর একটা কটনউড গাছের শিকড়ে মাথা দিয়ে শুয়ে পড়ল। তারপর আর শঙ্করের কিছুই মনে নেই। পরের উত্তর, অনেক অনুসন্ধানের পরে কটনউড জঙ্গলে শঙ্করকে
দেখতে পাওয়া যায়। প্রথমে আলভারেজ মনে করে শঙ্করকে সাপে কামড়েছে, কিন্তু আঘাতের কোনো চিহ্ন সে দেখতে পায় না। যে জায়গাটিতে শঙ্করকে পাওয়া যায় সেখানে সর্বত্র অতি মারাত্মক বিষলতার বন দেখা যায়, যা বাতাসে সুগন্ধ ছড়িয়ে দেয় এবং সেই সুগন্ধে মানুষের মৃত্যু পর্যন্তও হতে পারে। আলভারেজ তাকে তাঁবুতে এনে শুইয়ে দিল। 2-3 দিন পর শঙ্কর সুস্থ হয়ে ওঠে। শঙ্কর বিপদে পড়ে জ্ঞান হারায়। আলভারেজ তাকে তাঁবুতে নিয়ে আসে। 2-3 দিন শয্যাশায়ী হয়ে থাকে। তার সারা শরীর ফুলে ঢোল হয়ে যায়। মাথা যেন যন্ত্রণায় ফেটে যাবার উপক্রম হয়। সর্বদাই তৃষ্ণায় গলা কাঠ হয়ে থাকে। সে যাত্রা আলভারেজের সেবা শুশ্রূষায় শঙ্কর সেরে ওঠে। পরের প্রশ্ন দেখো, এতক্ষণে শঙ্কর বুঝল ব্যাপারটা। শঙ্কর কোন ব্যাপারটি বুঝেছিল? আলভারেজ শঙ্করকে সেই সময় কি দেখিয়েছিল? উত্তর দেখো, আলভারেজ শঙ্করকে জানায় যে তারা একটা বড় অরণ্যের মধ্যে, ডেথ সার্কেলের মধ্যে পড়েছে। সেটা পরীক্ষা করার জন্য বহুদিন আগে আলভারেজ একটি গাছের ছালে ছুরি দিয়ে খোদাই করে DA লিখে রেখেছিল। বনের মধ্যে বেড়াতে গিয়ে হঠাৎ লেখাটির কাছে গিয়ে সে দাঁড়ায়। আলভারেজ তখন শঙ্করকে ব্যাপারটি বুঝিয়ে বলে, যখন এরকম হয় তখন সেখান থেকে উদ্ধার পাওয়া একটু কষ্ট। পরের অ্যান্সার দেখো, আলভারেজ 1 মাস আগে পুরনো গাছের ছালে খোদাই করে লেখা DA দেখিয়েছিল। শঙ্কর যখন জিজ্ঞেস করে এর কারণ কি, তখন আলভারেজ জানায় বনের মধ্যে বা মরুভূমিতে এই ধরনের ঘটনা হয়ে থাকে, যাকে ডেথ সার্কেল বলে। পরের প্রশ্ন দেখো, আলভারেজ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। দমে যাওয়ার কথাটি কেন বলা হয়েছে? শঙ্করের কাছে অবস্থাটি নিতান্ত মন্দ নয় কেন বলে মনে হয়েছে? শঙ্কর আলভারেজকে জিজ্ঞাসা করেছিল যে কম্পাস থাকা সত্ত্বেও তাদের এ ধরনের ডেথ সার্কেলে পড়তে হয়েছে কেন? উত্তরে আলভারেজ জানায়, রিক্টারভেল্ড পর্বত পার হওয়ার সময় ভয়ানক ঝড়ে কম্পাসের চুম্বক শক্তি নষ্ট হয়ে গেছে। এখন তাদের নিজস্ব চিন্তাধারায় পথ এগিয়ে চলতে হবে। দমে যাওয়ার কথাটি তাই বলা হয়েছে। পরের উত্তর দেখো, শঙ্করের মনে হয়েছে ব্যাপারটি নিতান্ত মন্দ নয়, কারণ এটি সে ব্যঙ্গ করে বলেছিল আর কি। ম্যাপে কিছু নেই, কম্পাস ভুল দিক বলছে, তার মধ্যে নিবিড় অরণ্যে এমন এক জায়গায় তারা রয়েছে যেখানে মানুষ নেই, খাওয়ার নেই, জল নেই, রয়েছে শুধু মৃত্যুর ভয়, যার ফলে অবস্থাটি নিতান্ত মন্দ নয় বলে তার মনে হয়েছে। পরের প্রশ্ন দেখো, তারা সবাই চুপচাপ বসে, মুনি জনচিত গাম্ভীর্যে ভরা। এখানে কাদের কথা বলা হয়েছে তাদের পরিচয় দাও। এই জায়গার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ওই জায়গায় যেখানে তারা তাঁবু ফেলেছিল সেখানে কোন কোন শব্দ তারা শুনেছিল? উত্তর দেখো, এখানে কালোবাস জাতীয় মাদি বানরদের কথা বলা হয়েছে। গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাড়ি গোঁফওয়ালা বালখিল্য মুনিদের মতো চুপচাপ তারা বসে রয়েছে। পুরুষ জাতীয় কালোবাস বানরদের দাড়িগোঁফ নেই। স্ত্রী জাতীয় কালোবাস বাঁদরদের হাতখানেক লম্বা দাড়িগোঁফ গজায় এবং তারা খুব গম্ভীর হয়ে বসে আছে। যে জায়গাটির কথা এখানে বলা হয়েছে সেখানে ছোট ছোট ঝর্ণা উপর থেকে নিচে নেমে এসেছে। গাছের ডালে ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলসে দিয়ে উড়ে বেড়াচ্ছে। এছাড়াও বড় বড় ঘাসের মাথায় ফুল ফুটে রয়েছে, সাদা ফুল। অর্কিডের ফুল গাছের ডালে ডালে, গাছের গুঁড়িতেও দেখা যাচ্ছে। তারা যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে পচা পাতার স্তূপ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে এই পাতা জমে থাকার ফলে সেখানে শ্যাওলা জমে ছাতা
গজিয়ে গিয়েছিল। পরের উত্তর দেখো, যে জায়গায় শঙ্করেরা তাঁবু ফেলেছিল সেখানে ঝোপঝাড় এবং গভীর বন থাকায় বিভিন্ন আওয়াজ শুনেছিল, যেমন ডুগডুগি বা ঢোল বাজানোর মতো একটা শব্দ পেয়েছিল, যেটা বড় বেবুন বা বন মানুষেরা করা শব্দ। এছাড়া হায়নার হাসি, কালোবাস, বানরের কর্কশ চিৎকার, বাঘের ডাক, এমনকি বনহস্তির আওয়াজও তারা পেয়েছিল। পরের প্রশ্ন দেখো, সৃষ্টির সেই অতীত প্রভাবে সে যেন কোনো জাদুমন্ত্রের বলে ফিরে গিয়েছে। এখানে কার কথা বলা হয়েছে? সে জঙ্গলে 5,000 ও 7,000 ফুট উপরে যে প্রাকৃতিক শোভা দেখেছিল তার নিজের ভাষায় লেখো। সন্ধ্যার পর বনানীর কি অবস্থা হলো? জাদুমন্ত্র বলতে কি বোঝো? উত্তর দেখো, এখানে শঙ্করের কথা বলা হয়েছে যে তাঁবুর বাইরে এসে আদিম যুগের সৃষ্টি অরণ্যকে দু চোখে দেখেছিল। পরের উত্তর দেখো, এটা খুব আসে কিন্তু, হ্যাঁ। 5,000 ফুট উপরে প্রচুর বুনো ফুলের মেলা, দিকে দিকে লাল ইরিথ্রিনা প্রকাণ্ড গাছে ঝুলছে। পুষ্পিত ইপোমিয়া লতার ফুল দেখতে ঠিক বনকমলি ফুলের মতো মনে হয়েছে শঙ্করের, কিন্তু ওটা অত গাঢ় বেগুনি নয়। এছাড়াও বন্য কফির ফুল, রঙিন বেগুনিয়া দেখা যায়। মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘ গাছের ডালে এসে আটকাচ্ছে এবং বনকে পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে। 7,000 ফুট উপরে উঠে বনের চেহারা একেবারে বদলে গেল। এখানে গাছের গুড়ি শ্যাওলা দিয়ে আবৃত, প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলে পড়ছে, কোথাও বা এমন ঝুলেও পড়ছে যে প্রায় মাটিতে এসে ঠেকছে, মানে ঠেকার মতো দেখা যাচ্ছে, এবং সেগুলিকে বাতাস আবার দোল খাওয়াচ্ছে। এই অঞ্চল পুরো নিস্তব্ধ, বাতাসের যেমন কোনো আওয়াজ নেই তেমনি পশু পাখিরও কোনো আওয়াজ নেই। পরের উত্তর দেখো, সন্ধ্যার পর সমগ্র বনানী নিবিড় অন্ধকারে ঢেকে গেল। তাঁবুর বাইরে যে আগুন তারা জ্বালিয়েছিল সেই আগুনের বাইরে তেমন কিছু দেখা যাচ্ছিল না। ঘ নাম্বার অ্যান্সার দেখো, জাদুমন্ত্র বলতে কোনো অলৌকিক শক্তির সাহায্যে অবাস্তব বা অসম্ভব কাজকে সম্ভব করে তোলাকে বোঝায়। এখানে ব্যাপারটি কিভাবে সম্পূর্ণ হলো তা সাধারণ ব্যক্তি বুঝতে পারে না।